গুড ইভিনিং, ওয়েলকাম টু নোটবুক। আমি স্বাগতা। আহ, তোমরা সবাই সাউন্ডটা শুনতে পাচ্ছ? একটু জানাবে। আচ্ছা, গুড ইভিনিং সকলকে। সাউন্ড ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো সবাই কেমন আছো? ওকে, গুড ইভিনিং, গুড ইভিনিং সকলকে, গুড ইভিনিং। ওকে, ভালো আছি, ভালো আছি, বাহ, খুব ভালো। আহ হ্যাঁ, আমি ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ সকলকে। আচ্ছা, আমি ভালো আছি। আচ্ছা, সবাই ভালো আছে বলছে, ঠিক আছে। তো চলো ক্লাস আমরা স্টার্ট করি আজকে। গুড ইভিনিং সকলকে। চলো, দেখো, আমি আগের দিন তোমাদেরকে যা যা পড়িয়েছিলাম সেগুলো আমি রিভাইজ করিয়েছিলাম, আজকে আর রিভাইজ করাচ্ছি না। আহ, আমরা আমরা বলেছি যে যখন থেকে আমরা অ্যাপে যাব তখন থেকে আমরা রেগুলার বেসিসে কিন্তু মানে রিভিশন দেব, ঠিক আছে? আর পলিটিতে মানে এরকম ব্যাপার নেই যে আমরা সিলেবাস শেষ করতে পারবো না। ডেফিনেটলি আমরা কিন্তু সিলেবাস শেষ করতে পারবো, কারণ আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার দেখি তাহলে আমরা দেখব যে যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসছে, প্রিলিমস বলো বা মেন পরীক্ষা বলো, সেখানে কিন্তু আমরা দেখব যে মানে ইম্পর্টেন্ট ঠিক কয়েকটা চ্যাপ্টার থেকেই কিন্তু আসে, যে চ্যাপ্টারগুলোকে আমাদেরকে পড়তে হবে। আননেসেসারি অনেক চ্যাপ্টার থাকে যেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে না। সুতরাং অনেকেই প্রশ্ন করতে পারে যে বইতে তো প্রচুর চ্যাপ্টার আছে, তোমরা লক্ষ্মীকান্ত পড়লে 65টা 70টা 72টা চ্যাপ্টার পাবে। তো এতগুলো চ্যাপ্টার তো আমরা কভার করব না, বা এতগুলো চ্যাপ্টার থেকেও আমাদের পরীক্ষায় আসে না। তো সেই কারণে আমাদেরকে যে চ্যাপ্টারগুলো কভার করতে হবে, ডব্লিউবিসিএস রিলেটেড যে সিলেবাসে যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা কভার করব। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, যাদের যাদের কোয়ারি আছে আমি কালকের সেশনটা রেখেছি। তোমরা যারা বলছো যেগুলোকে আর্টিকেল 28 বুঝতে পারোনি, ডেফিনেটলি বুঝিয়ে দেবো। তবে আজকে আমার সম্ভবত মানে ফান্ডামেন্টাল রাইটের ম্যাক্সিমাম জায়গাটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কালকে হয়তো খুব ছোট ছোট জিনিসগুলো হবে, এই কালকে না, মানে পরশু দিন যেদিনকে ক্লাস আছে আমার। আর সেই দিনকে তোমাদের যা যা কোয়ারি, যে জায়গাগুলো তোমরা বুঝতে পারোনি সেই জায়গাগুলোকে আমি আবার রিপিট করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো আর্টিকেল 28 যে বুঝতে পারোনি আমি ডেফিনেটলি বুঝিয়ে দেবো, আর্টিকেল 30 বুঝিয়ে দেবো। তো তার জন্য তোমরা লাস্ট সেশন, সেই সেশনটা কিন্তু আমি কোয়ারি রিলেটেড রেখেছি। সেই সেশনে কিন্তু তোমাদের যা যা অসুবিধা সব আমি কিন্তু বলে দেবো, ঠিক আছে? কারণ কেন বলছি, তার কারণ হচ্ছে আজকে যদি আমি প্রথম থেকে তোমাদের কোয়ারিগুলো দেখতে থাকি, এগুলো অনেকটা অনেক বড় স্লাইড, সেই কারণে কিন্তু কোথাও গিয়ে কিন্তু একটু সমস্যা হবে। কারণ আমি নতুন পড়াবো, আবার পেছনে ফিরে এসে আমি আবার জিনিসগুলো তোমাদের কোয়ারি দেখব। পরের দিনকে আমি বলছি যে পরের দিনকে ফান্ডামেন্টাল রাইটটা পুরোটা কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর কিছু বাকি থাকবে না। মানে যে 10% বাকি থাকবে সেটা পরের দিন পুরো কভার হয়ে যাবে। তো সেই দিনকে আমি প্রথম থেকে দেখাবো তোমাদের কোনগুলো কোনগুলো কোয়ারি আছে, সেগুলোকে আমি ডিটেলসে বুঝিয়ে দেবো একদম প্রথম স্লাইড থেকে, যাদের যা কোয়ারি আছে, ঠিক আছে? হ্যাঁ, লক্ষ্মীকান্তে প্রচুর চ্যাপ্টার আছে, সেই কারণে অত ঘাবড়ানোর কিছু নেই। দেখো 80টা চ্যাপ্টার তো ডেফিনেটলি মানে
পড়তে গেলে অ্যাটলিস্ট আমি বলবো মানে কেউই সম্ভব না এই ডাব্লিউবিসিএস পরীক্ষা তুমি 80টা চ্যাপ্টার পড়বে, এবং 80টা চ্যাপ্টার তুমি একটা সাবজেক্টে 80টা চ্যাপ্টার পড়ে রিভিশন দেবে, এটা কিন্তু মানে পসিবল হয় না। ঠিক আছে, আচ্ছা সায়েন্স ব্যাকগ্রাউন্ড ইন্ডিয়ান পলিটি ডাব্লিউবিসিএস এর জন্য কিভাবে স্টার্ট করব একটু। আচ্ছা দেখো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে দেখো ডাব্লিউবিসিএস এর পলিটির সাথে মানে আমি বলবো যে আর্টস ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছে আর্টসে তারা বেশি বুঝতে পারবে এই ব্যাপারটা কিন্তু নয়। ঠিক আছে, তার কারণ হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে নর্মালি যেগুলো থাকে, যারা মাস্টার্স করে বা যারা গ্র্যাজুয়েশন করে পলিটিক্যাল সায়েন্সে, তারা কিন্তু কনস্টিটিউশন পড়ে বা এই ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি এগুলো পড়ে, কিন্তু কনস্টিটিউশনকে এত ডিটেলসে পড়া হয় না। ঠিক আছে, সুতরাং কিছু কিছু টার্ম তাদের জানা থাকে। ঠিক আছে, তো পলিটিক্যাল সায়েন্স আলাদা একটা সাবজেক্ট, পলিটি একটা আলাদা সাবজেক্ট, এই দুটো সাবজেক্টে গুলিয়ে ফেললে হবে না। পলিটিতে আমাদেরকে শুধু কনস্টিটিউশনটা পড়তে হবে। তো যে বলছো যে কিভাবে শুরু করবে, তাদেরকে একটাই কথা বলবো তাকে যে একদম আগে প্রথমে সিলেবাসটাকে ভালো করে দেখো যে কি কি সিলেবাস মানে আছে, তারপর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার দেখো কোথা থেকে প্রশ্ন আসছে, সেইগুলোকে দেখে তারপর তোমরা ক্লাসটাকে স্টার্ট করো। যদি আমার ক্লাস দেখো তাহলে প্রথম থেকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে ক্লাসটা দেখতে পারো, পুরো ইন ডিটেল দেওয়া আছে এবং ডেফিনেটলি পিডিএফ তো তোমরা পেয়ে যাও। ঠিক আছে, আপনি যে সিলেবাসটা দিয়েছেন ওটা দেখো, আমি যে সিলেবাসটা দিয়েছি ওটাই এনাফ। ঠিক আছে, আমি কিন্তু সমস্তটাই ইনক্লুড করে দিয়েছি, মানে ওই কটা সিলেবাস দেখে মনে হচ্ছে যে মানে হয়তো 12-13টা মানে দিয়েছি, কিন্তু এই 12-13টার মধ্যেও কিন্তু ডিভিশন আছে। সুতরাং মানে ওই অতটাও অল্প যতটুকু মনে হচ্ছে ততটাও না, আবার যে খুব বেশি ততটুকুও না। ঠিক আছে, মানে যা যা এবার যে যে বলছো যে এনাফ, আমি বলবো যে আমার ক্লাসটা যখন আজ থেকে মানে 7 মাস পর শেষ হবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে অ্যাকচুয়াল সিলেবাসটা কতটা কভার হলো। ঠিক আছে, নিজেরাই সেটা বুঝতে পেরে যাবে। তো ঠিক আছে, যাই হোক, 80টা চ্যাপ্টার সম্ভবই না পড়ানো, পড়া। ঠিক আছে, 80টা চ্যাপ্টার যদি তোমরা এখন পড়ো তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদের কতদিন মানে টাইম লাগবে পড়তে। ঠিক আছে, ঠিক আছে, চলো এবার হচ্ছে যে পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে ডেফিনেটলি। দেখো পিডিএফ পাবে টেলিগ্রামে, তোমরা এখন পিডিএফ পাচ্ছ, এরপর অ্যাপে পেয়ে যাবে তোমরা পিডিএফ নিয়ে চিন্তা করবে না। যারা নতুন ক্লাসে আছো তাদেরকে বলছি যে তোমরা টেলিগ্রাম চেক করো, টেলিগ্রামে পিডিএফ সব প্রোভাইড করা হচ্ছে। অ্যাপে যেদিন থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে সেদিন থেকে অ্যাপে পেয়ে যাবে। ইয়েস, পলিটিক্যাল সায়েন্স ডিফারেন্ট। পলিটিক্যাল সায়েন্সে না অনেক কিছু পড়তে হয়। পলিটিক্যাল সায়েন্স মানে টোটাল একটা রাষ্ট্রবিজ্ঞান, সেখানে আলাদা আলাদা বিষয় থাকে। ঠিক আছে, সেখানে ইন্টারন্যাশনাল রিলেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনও অ্যাড থাকে, মানে এই জিনিসগুলো কমপ্লিটলি আলাদা থাকে। কিন্তু আমাদের ইন্ডিয়ান পলিটিতে শুধুমাত্র কনস্টিটিউশনকে ফোকাস করেই পড়া হবে। ঠিক আছে, চলো। তো এবার আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে একদম মানে যা যা পড়ছিলাম আমরা তারপর থেকে আমরা স্টার্ট করব, সেটা হচ্ছে এটা আর্টিকেল 31। ঠিক আছে, আর্টিকেল 31, দেখো এটা দেখো, আর্টিকেল 31টা একটুখানি দেখো। তো আমরা জানি কি যে আর্টিকেল 31-এ রাইট টু প্রপার্টিকে কি করা হয়েছিল, অ্যাবলিশ করা হয়েছিল। এবার রাইট টু প্রপার্টি যেটা এখানে ছিল, এটা কি ছিল, এটা ছিল হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইট, রাইট টু প্রপার্টি। আর্টিকেল 31 ছিল, আমরা জানি যে ফান্ডামেন্টাল রাইট
12 থেকে 35, এর মধ্যে থেকে 31 আমরা কি পেয়েছি, 31 পেয়েছি রাইট টু প্রপার্টি, যেটা আমাদের অ্যাবলিশ করা হয়েছে। এবং এই অ্যাবলিশ করে কি করা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে আর্টিকেল 300A তে, রাইট। আর পার্ট কততে নিয়ে যাওয়া হয়েছে, পার্ট 12 এ নিয়ে যাওয়া হয়েছে। তার মানে এটা কি ফান্ডামেন্টাল রাইট থাকলো, থাকলো না। তার মানে এটা ফান্ডামেন্টাল রাইট থাকলো না, এটা হয়ে গেল কি লিগাল রাইট। ঠিক আছে, এটা হয়ে গেল লিগাল রাইট। এই যে লিগাল রাইটটা পাচ্ছি, এটাকে আমরা আর একটা ভাবেও বলতে পারি কনস্টিটিউশনাল রাইট, কনস্টিটিউশনাল রাইট। ওকে, তাহলে ইট ইজ নট ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ইট ইজ লিগাল রাইট। কারণ পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা বারংবার এসছে যে রাইট টু প্রপার্টি কী ধরনের রাইট। ইট ইজ লিগাল রাইট, অপশানে যদি থাকে লিগাল, লিগাল যদি না থাকে তাহলে কনস্টিটিউশনাল, যদি অপশানে থাকে তাহলে সেটা। ইট ইজ ডিলিটেড ফ্রম ফান্ডামেন্টাল রাইট 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা বললাম, এবং আর্টিকেল 300A তে অ্যাড করা হয়েছে পার্ট 12 এ। ওকে, নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ প্রপার্টি সেভ বাই অথরিটি অফ ল। একজন ব্যক্তি যে আইনের দ্বারা, আইনের মাধ্যমে স্বীকৃত, তার মানে স্বীকৃত করে বা স্বীকৃতি দিয়ে তার জমিটাকে, তার জমিটা পেয়েছে, তার জমিটা সংরক্ষণ করে রেখেছে, তাকে কি কোনোভাবে বঞ্চিত করা যাবে সেই জমি থেকে? ডেফিনেটলি যাবে না। কারণ এটা কি, এটা হচ্ছে সেভ বাই অথরিটি অফ ল, সেভ বাই অথরিটি অফ ল। এই যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, যেখানে এইটা প্রয়োগ হচ্ছে সেখানে কারোর ক্ষমতা নেই যে তাকে ডিপ্রাইভ করবে, কারণ ল এর ওপরে কেউ হয় না। ল যেখানে সায় দিচ্ছে সেখানে কেউ কিন্তু কিছু করতে পারবে না। ওকে, ইয়েস, গুড ইভিনিং। ঠিক আছে, চলো তাহলে এটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো কি হয়েছিল না, একটা সময় আফটার ইন্ডিপেন্ডেন্স, আফটার ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, এই সময় যেটা হয়েছিল, ব্রিটিশরা চলে যাচ্ছে, ব্রিটিশরা যখন চলে যাচ্ছে বা ইংরেজরা যখন দেশ ছেড়ে চলে যাচ্ছে, তারপর কি হচ্ছে, যত প্রপার্টি দেখছো, যত কিছু, সব কিছু না কেমন একটা এককেন্দ্রিক ব্যাপার চলে আসে। একটা তখন বলতে পারো যে জমিনদারি সিস্টেমটা চলে আসে, জমিনদারি সিস্টেম চলে আসে, জমিনদারি সিস্টেম চলে আসে। অর্থাৎ সেখানে কি হয়, সেখানে সমস্ত যে জমি জমা, যেগুলো যত প্রপার্টি, সমস্ত কিছু যা কিছু, সেগুলো কিন্তু জমিদারদের অধীনে চলে যাচ্ছে। ঠিক আছে, জমিদারদের অধীনে চলে যাচ্ছে। এবার কি হচ্ছে, মাঝখান থেকে যারা কৃষক, কৃষক সম্প্রদায়, যারা মাঝখান থেকে যারা কৃষক সম্প্রদায়, তাদের কি হচ্ছে, তারা এই জমির ভাগ কিন্তু পাচ্ছে না। ঠিক আছে, কৃষক সম্প্রদায়ের কিন্তু জমি পাচ্ছে না। তো তার মানে কি হচ্ছে, তাদের সাথে কি করা হচ্ছে, একটা তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। যখনই জমিদারদের হাতে সমস্ত জমির মালিকানা চলে যাচ্ছে, সেই সময় তখন দেখা যাচ্ছে এই যে কৃষকদের যে ভাগ বাটোয়ারা জমির, সেই সব কিন্তু মানে কিছুই থাকছে না, দাস প্রথা চালু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এমতা অবস্থায় জওয়াহরলাল নেহেরু তিনি দেখছেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে কৃষক যে সম্প্রদায় রয়েছে তারা নিঃস্ব হয়ে যাবে। তাদের যে অধিকার, এই যে আমরা বলছি রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি, এই রাইট টু প্রপার্টি, তখন মানে রাইট টু প্রপার্টি এই কনসেপ্টটা 31-এ আমরা দেখছি। এই যে মানে কি বলবো, রাইট টু প্রপার্টি তখন কিন্তু সেটা থাকছে না। তো জওয়াহরলাল নেহেরু তিনি দেখছেন যে কৃষক সম্প্রদায়, দাস প্রথা, জমিনদারি সিস্টেম, এত কিছুর ফলে জমি কিন্তু সম্পূর্ণভাবে কি চলে যাচ্ছে, যত প্রপার্টি সমস্ত কিছু চলে যাচ্ছে জমিদারদের হাতে।
ঠিক আছে, কৃষক সম্প্রদায় মাঝখান থেকে নিঃস্ব হয়ে যাচ্ছে, তখন তিনি দেখছেন যে এই রাইট টু প্রপার্টিটাকে আর ফান্ডামেন্টাল রাইট রাখা যাবে না, এই রাইট টু প্রপার্টিটাকে আর ফান্ডামেন্টাল রাইট রাখা যাবে না। ঠিক আছে, সেই কারণে এটা লিগাল রাইটে চলে যাচ্ছে, কিন্তু তার আগে কি হচ্ছে, 31A আসছে, 31 ক্লজ এ আসছে। হ্যাঁ, 31 ক্লজ এর মধ্যে বলা যাচ্ছে যে জমি অ্যাকুইজিশন করতে পারে সরকার, চাইলে কারোর জমি ভাগ নিতে পারে সরকার, চাইলে মানে যদি মনে করে সে চাইতেই পারে, কিন্তু সেখানে কি হবে, সেখানে একটা শর্ত আছে। কি শর্ত? যে শর্তটা এটাই যে সমাজের স্বার্থে বা সমাজের কল্যাণের স্বার্থে কি করতে হবে, আমাকে জমিটা অধিগ্রহণ করতে হবে। ঠিক আছে, শোষণের মাধ্যমে জমি অধিগ্রহণ কিন্তু করা যাবে না। ক্লিয়ার? তাহলে এই যে কনসেপ্টটা আমি দেখছি, এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি 31 অ্যাবলিশ হয়ে যাওয়ার মেন জায়গা। এই 31 ক্লজ এ যখন আসছে, তখন কি হচ্ছে, জমিনদারি সিস্টেমটা কি হয়ে যাচ্ছে, অ্যাবলিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 31 এর মাধ্যমে কি হলো, জমিনদারি সিস্টেম প্রথম অ্যাবলিশ হয়ে যাচ্ছে। তাহলে এই যে একটা ছোট একটা স্টোরি ছিল যে অ্যাকচুয়ালি রাইট টু প্রপার্টি সেটা ফান্ডামেন্টাল রাইটে কেন থাকলো না। ঠিক আছে, তো এটুকু আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। ওকে, প্রত্যেকের ক্লিয়ার হয়েছে জিনিসটা? আচ্ছা, তো এরপর যখন 31 ক্লজ এ পাবো, 31 ক্লজ বি পাবো, 31 ক্লজ সি পাবো। ঠিক আছে, কিন্তু দেখো একটা জিনিস ভালো করে দেখো, 31কে যেভাবে অ্যাবলিশ করা হচ্ছে, একইভাবে রাইট টু প্রোটেক্ট অফ প্রপার্টি যেটা ছিল, সেটা হচ্ছে আমরা ফান্ডামেন্টাল রাইটে কি পড়েছিলাম, ফান্ডামেন্টাল রাইটে আমরা আর্টিকেল 19 ক্লজ 1F এটা পড়েছিলাম। এটাকেও কিন্তু একইভাবে কি করা হচ্ছে, 31 আর এটা, এই দুটোকে একসাথে কি করা হচ্ছে, 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটাকে অ্যাবলিশ করা হচ্ছে। এটাকে কি করা হচ্ছে, অ্যাবলিশ করা হচ্ছে। এই দুটোকে কিন্তু নিয়ে চলে যাওয়া হলো। ঠিক আছে, তো এই যে কনসেপ্টটা, এটা একটু ভালো করে দেখো, ক্লিয়ার প্রত্যেকের? এইটুকু দেখো আগে, আমার কাছে কোনো মেসেজই আসছে না। আচ্ছা, যাই হোক, ক্লিয়ার হলো? তার মানে আমরা দেখলাম যে আর্টিকেল 31-এ কি বলা হচ্ছে, কোনো ব্যক্তিকে তার জমি থেকে উৎখাত করা যাবে না, তাকে বঞ্চিত করা যাবে না, যদি তার জমিটা আইন দ্বারা স্বীকৃতভাবে কি করা থাকে, সংরক্ষণ করা থাকে। আর্টিকেল 19 ক্লজ 1F এ আমরা দেখতে পাচ্ছি যে যার জমি সে নিজে হোল্ড করে রাখতে পারে, তার ইচ্ছা মতন সেই জমিটাকে সে ব্যবহার করতে পারে। এখানে বলা হচ্ছিল যে তার জমিটাকে সে প্রোটেক্ট করতে পারে। আমার জমি আমি কিভাবে প্রোটেক্ট করব, আমি সেটাকে কিভাবে কাজে লাগাবো, সেই কমপ্লিট ডিসিশনটা কিন্তু আমার উপর ডিপেন্ড করছে। এই যে রাইটটা আমাকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু এটা দিচ্ছে। ঠিক আছে, এবার এখানে কিছু এখানে যে এক্সেপশনটা কাজ করতো, সেই এক্সেপশনটা কি, সেটা হচ্ছে যে আমি যদি এই জমি অধিগ্রহণ করা হয়, তাহলে সেটা কি হবে, একমাত্র পাবলিকের স্বার্থে করা হবে, বা ওয়েলফেয়ার অফ স্কেডিউলড ট্রাইবস যারা রয়েছে তাদের ইন্টারেস্টের বা পাবলিক প্রোটেকশনের ভিত্তিতে কিন্তু এটাকে কি করা হবে, 19 ক্লজ F কে, মানে এখানে যে জমির কথা সেটা কিন্তু অধিগ্রহণ করা হবে। মানে জাস্ট মাথায় রাখো যে 19 ক্লজ 1F এ বলা হচ্ছে যে আমার জমি আমি কিভাবে
সংরক্ষণ করব, আমি কিভাবে চালাবো, আমি সেই জমিটাকে কিভাবে ইউটিলাইজ, কিভাবে কি মানে কোন কাজে লাগাবো, সেই সম্পূর্ণ যে অধিকারটা সেটা হচ্ছে জমির ওপর এই প্রোটেকশনের অধিকার, সেটা হচ্ছে এখানে বলা হচ্ছিল। আর আর্টিকেল 31-এ আমরা কি দেখলাম? 31-এ দেখলাম যে কোনো ব্যক্তিকে তার জমি থেকে বঞ্চিত করা যাবে না যদি তার জমিটা কি হয়, ল দ্বারা, আইন দ্বারা স্বীকৃত হয় বা আইন দ্বারা সংরক্ষিত হয়ে থাকে। তাহলে এই যে আর্টিকেল 31 আর 19 ক্লজ 1F, এই দুটোকে নিয়ে চলে যাওয়া হচ্ছে 1978 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আবলিশ করে দেওয়া হচ্ছে। এরপর আমরা দেখব যে 31 ক্লজ এ। দেখো আমরা এবার এখানে যেটা প্রথমে দেখছি সেটা কি দেখছি, দেখো 31 ক্লজ এ, 31 ক্লজ বি, 31 ক্লজ সি বলছে দ্য রাইটস অফ অ্যান ইন্ডিয়ান সিটিজেন টু প্রপার্টি। ঠিক আছে, মানে এই তিনটে কি বলছে, এই তিনটে কি বলছে যে প্রপার্টিতে, জমিতে নাগরিকদের যে অধিকার, সেই অধিকারের কথা এটা বলছে, যেটা আর্টিকেল 31 এগুলোর হচ্ছে ক্লজ। এবার আর্টিকেল 31 আর 19(1)(f যেটা আমি বললাম ডিলিট হয়ে গিয়েছিল, আর্টিকেল 19 ক্লজ 1(f) এ কি বলা হচ্ছে, এই যে জিনিসটা, এভরি পারসন হ্যাজ দ্য রাইট টু হোল্ড অফ দেয়ার পার্সোনাল প্রপার্টি অ্যাজ দে সি ফিট and as long as it's within the concurrent laws। সে চাইলে তার জমিটাকে যে কোনোভাবে ব্যবহার করতে পারে, সে চাইলে তার জমিটাকে যত দিন খুশি সেটাকে ব্যবহার করতে পারে, সেটা তার উপর ডিপেন্ড করছে। তার মানে এইখানে যে অধিকারটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আর্টিকেল 19 ক্লজ 1(f)। এবার দেখো এক্সেপশন যেটা বললাম, দ্য প্রপার্টি ক্যান বি অ্যাকুইজিশন ফর দ্য জেনারেল ওয়েলফেয়ার অফ দ্য জেনারেল ওয়েলফেয়ার ফর দ্য জেনারেল, এটা একটা এক্সট্রা লেখা হয়ে গেছে, জেনারেল ওয়েলফেয়ার অফ দ্য পাবলিক অর প্রোটেকশন অফ দ্য ইন্টারেস্ট অফ শিডিউলড ট্রাইবস। এই যেটা বললাম তাদের ইন্টারেস্টের ওপর ডিপেন্ড করছে, এটা এক্সেপশন জাস্ট জানার জন্য দিয়েছি, বাট ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটাকে মনে রাখা, ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটাকে মনে রাখা। এবারে বলি এই যে 31 ক্লজ এ, 31 ক্লজ বি আর 31 ক্লজ সি, এখানে বলতে পারো যে আচ্ছা এগুলো কি ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে? 12 থেকে 35 ফান্ডামেন্টাল রাইট ছিল, 31ও তো ফান্ডামেন্টাল রাইট একসময় ছিল 1978 এর আগে, তাহলে এরই তো ক্লজ 31 এ বি সি, তাহলেও হয়তো ডেফিনেটলি এগুলো ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে থাকবে, কিন্তু থাকবে না। এগুলো কিন্তু আর্টিকেল 31 একসময় ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে ছিল, বাট এই ক্লজগুলো যখন চলে আসছে এগুলো কিন্তু ফান্ডামেন্টাল রাইট নয়, এগুলো কি করছে, জাস্ট তোমার লটাকে, মানে যে জমির ওপর যে প্রোটেকশনের যে লটাকে সেটাকে সংরক্ষিত করছে, সেভিংস অফ লজ, মানে এইটা জাস্ট একটা সাপোর্ট হিসাবে কিন্তু কাজ করছে। সুতরাং এই 31 ক্লজ এ বি সি এগুলোকে আমরা ফান্ডামেন্টাল রাইট বলবো না। ঠিক আছে, তো এটুকু ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? চলো এবার দেখো আর্টিকেল 31 ক্লজ এ যেটা বলছে, এই জায়গাগুলো একটুখানি দেখো, নর্মালি আমাদেরকে এটুকু শুধু বোঝার জন্যই মনে রাখতে হবে। অ্যাকুইজিশন অফ এনি এস্টেট বাই দ্য স্টেট, আমি বললাম যে সরকারের দ্বারা যদি কোনো রকমভাবে জমি অধিগ্রহণ হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা 31 একে বলবো, সরকারের দ্বারা জমি অধিগ্রহণ যদি হয়। রাইট টু হোল্ড অ্যান্ড ডিসপোজ অফ দেয়ার প্রপার্টি অ্যাজ দে সি ফিট, তারা নিজেদের মতো চাইলে তারা সেটাকে হোল্ড করে রাখতে পারে যেভাবে খুশি। অ্যাডেড ইন দ্য, দেখো 31 ক্লজ এ আর 31 ক্লজ বি এই দুটো জিনিস অ্যাড হয়েছে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951 এর মাধ্যমে।
বাট 31 ক্লজ সি যখন চলে আসে তখন কিন্তু অ্যাড হচ্ছে এটা 1971 25th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তো এই দুটো যেটা হচ্ছে, এই দুটো কিন্তু একই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড হচ্ছে। ক্লিয়ার? এবার এইখানে আর্টিকেল 31 ক্লজ এতে দেখতে পাচ্ছি গভর্নমেন্ট ক্যান অ্যাকোয়ার দ্য প্রপার্টি অফ দ্য পিপল। গভর্নমেন্ট কি করবে, আচ্ছা এটা গভর্নমেন্ট কি করবে, ক্যান অ্যাকোয়ার দ্য প্রপার্টি অফ দ্য পিপল, কোনো ব্যক্তির প্রপার্টিটাকে কি করতে পারে, অধিগ্রহণ করতে পারে। কিন্তু সেখানে যেন ফান্ডামেন্টাল রাইটে বলা হচ্ছে যে এটা মেনশন করছে আর্টিকেল 14 আর 19 শ্যাল নট বি ভায়োলেটেড, যেন 14 আর 19কে কি না কি করা হয়, যাতে না সেটাকে ভায়োলেট হয়, সেই দিক থেকে আমাদের কিন্তু দেখতে হবে। আমি আবারও বলছি, গভর্নমেন্ট চাইলে কোনো ব্যক্তির প্রপার্টিটাকে কি করতে পারে, অধিগ্রহণ করতে পারে, কিন্তু সেক্ষেত্রে যেন কোনোভাবে আর্টিকেল 14 আর 19 কি না হয়, ভায়োলেট না হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো, তার মানে আমরা কি দেখছি, তার মানে আমরা আর্টিকেল 31 ক্লজ এ তে দেখলাম যে যে ব্যক্তি চাইবে সেই প্রপার্টিটাকে সেভাবে ইউজ করতে পারে, কিন্তু গভর্নমেন্ট চাইলে সেই ব্যক্তির প্রপার্টিটাকে অধিগ্রহণ করতে পারে, সেক্ষেত্রে আর্টিকেল 14 আর 19 যেন কোনোভাবে ভায়োলেট না হয়। এবার আর্টিকেল 14-এ আমরা কি দেখেছি, আইনের চোখে সবাই সমান, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়ালিটি প্রোটেকশন অফ ল দেখেছি। আর্টিকেল 19-এ আমরা কি দেখেছি, রাইট টু ফ্রিডম দেখেছি, 6 রাইটস ছিল সেখানে আমরা দেখেছি। তো এই জিনিসগুলোকে যেন কোনোভাবে ভায়োলেট না করা হয়, ঠিক আছে, সেই কারণে বলা হচ্ছে আর্টিকেল 31 ক্লজ এ এটা রয়েছে। নাম্বার 2 দেখো, আর্টিকেল 31 ক্লজ বি, এখানে কি বলা হচ্ছে, ভ্যালিডেশন অফ সার্টেন অ্যাক্টস অ্যান্ড রেগুলেশন। এখানে জাস্ট তোমার যে তুমি যে জমি, সেই জমিটার জাস্ট তোমাকে কি বলবো, সেইটাকে সংরক্ষণ করার জন্য যে লটা, সেই ল, রেগুলেশন বা তার যে ভ্যালিডেশন, সেগুলোকে কিন্তু এখানে বলা হচ্ছে। মানে সোজা কথায় বলতে গেলে তুমি বলতে পারো যে এখানে একটা সেভিং অফ লজ এর কাজ করছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা জিনিস, 9 স্কেডিউল বাই 31 ক্লজ বি, 9 স্কেডিউল 31 ক্লজ বি। এবার এই 9 স্কেডিউল 31 ক্লজ বিতে কি বলা হয়েছে দেখো, 9 স্কেডিউল এই যে কনসেপ্টটা স্কেডিউলে আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এসছে কোথা থেকে, 31 ক্লজ বি এটাকে অ্যাড করছে এবং বলছে সরকার যদি কোনো আইন তৈরি করে, সরকার যদি কোনো আইন তৈরি করছে, কিন্তু সেটা ফান্ড যদি 9 স্কেডিউলের মধ্যে ঢোকানো হয়, সেটা কিন্তু কোনোভাবে জুডিশিয়াল রিভিউ হবে না, সেটা কিন্তু কোনোভাবে জুডিশিয়াল রিভিউ হবে না। একটা ল তৈরি হচ্ছে কিন্তু সেটাকে 9 স্কেডিউলের মধ্যে অ্যাড করা হচ্ছে, ল্যান্ড রিফর্ম। এবারে এখানে কি হচ্ছে, এই যে 9 স্কেডিউলের মধ্যে যেখানে অ্যাড করা হলো, এটা কিন্তু কোনোভাবে জুডিশিয়াল রিভিউ হবে না। তাহলে এখানে বলা হচ্ছে যে নো জুডিশিয়াল রিভিউ, নো জুডিশিয়াল রিভিউ। এটা কিন্তু প্রথমের দিকে বলা হয়েছিল, ঠিক আছে, এটা কিন্তু প্রথমের দিকে বলা হয়েছিল। বলো, এটুকু ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? কোনটা বলবো আর একবার একটু বলবে তোমরা?
আচ্ছা বুঝতে পারছো না কোনটা বলবো, 9 স্কেডিউলটাই কি বলবো? 31B, আচ্ছা দেখো ভালো করে দেখো, এই জায়গাটাতে কি বলা হচ্ছে, 31B যেটা বলা হচ্ছে ভ্যালিডেশন অফ সার্টেন অ্যাক্টস অ্যান্ড রেগুলেশন। সার্টেন কিছু অ্যাক্টস বা রেগুলেশনের যে ভ্যালিডেশন সেটার কথা বলা রয়েছে। মানে কি, তুমি ধরো কি বলবো, মানে যে জমিটা সংরক্ষণ করা হচ্ছে, ধরো সাপোজ আমি বলছি যে একটা জমি রয়েছে, সেটাকে সংরক্ষণ করবে, সেটার উপর একটা সেটা যদি আইন দ্বারা স্বীকৃত হয় সেটার একটা রেগুলেশন থাকবে, একটা ভ্যালিডিটি থাকবে, তো সবকিছু মিলিয়ে একটা প্রোটেকশন থাকবে, রেগুলেশন থাকবে, সেইটাকে যে সংরক্ষণ করা সেই কনসেপ্টটাই কিন্তু চলে আসছে আর্টিকেল 31B-তে। এবার আর্টিকেল 31B-তে বলা হচ্ছে কি, যদি যদি কোনো রকম ভাবে কোনো আর্টিকেল এর মধ্যে ঢোকানো হচ্ছে বা যদি কোনো ল সরকার তৈরি করছে সেটা যদি 9 স্কেডিউলের মধ্যে ঢোকায়, তাহলে সেটা কোনো জুডিশিয়াল রিভিউর মধ্যে পড়বে না, অর্থাৎ সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জুডিশিয়াল রিভিউর বাইরে চলে যাবে। ঠিক আছে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জুডিশিয়াল রিভিউর বাইরে চলে যাবে, সেটা কিন্তু জুডিশিয়াল রিভিউ হবে না বা না কোর্টে কোনো চ্যালেঞ্জ হবে এই বিষয়টা নিয়ে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে, জাস্ট এটা আমি বোঝানোর জন্য দিয়েছি, এতটুকু লাগে না নর্মালি। আর্টিকেল 31 ক্লজ সি-তে বলা হচ্ছে গিভিং এফেক্ট টু সার্টেন ডিরেক্টিভ প্রিন্সিপালস। এখানে যেটা বলা হচ্ছে যে এখানে যে জায়গাটা ইম্পর্টেন্ট শুধু সেটুকু দেখো, ট্রাই টু গিভ প্রাইমেসি টু ডিপিএসপি ওভার দ্য ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইটের ওপরে ডিপিএসপি কে বসানো হচ্ছে। নর্মালি ফান্ডামেন্টাল রাইট মানে মৌলিক অধিকার, সেটা সবার ওপরে থাকবে, কিন্তু কিন্তু আর্টিকেল 31 ক্লজ সি-তে বলা হচ্ছে ডিপিএসপি কে ওপরে রাখা হচ্ছে, ডিপিএসপি কে বেশি প্রাইমেসি বা প্রাধান্য দেওয়া হচ্ছে, প্রথম স্থানে রাখা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটের ওপর। এবারে এই যে আর্টিকেল 31C, এটাকে যখন কনস্টিটিউশনে যদি অ্যাড করা হচ্ছে, সেটা হচ্ছে 1971 25th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। জাস্ট তোমাদেরকে এই জায়গাটা না, কোন জায়গাটা একটু ইম্পর্টেন্ট সেটা একটু দেখো। জুডিশিয়াল রিভিউ মানে দেখো, এতদিন পর জুডিশিয়াল রিভিউ মানে কি, আচ্ছা আমি রিট পড়াবো একটু পরে, তখন আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? দেখো, আর্টিকেল 31 ক্লজ এ, আর্টিকেল 31 ক্লজ বি, আর্টিকেল 31 ক্লজ সি, এটা কবে কবে ইনসার্টেড হলো সেটা আমাকে জেনে নিতে হলো, এবং আমাকে দেখতে হলো জাস্ট এটার কি বলতে চাইছে, কি বলতে চাইছে এই লাইনটা শুধু আমরা দেখে নিলাম, এখান থেকে যে খুব ডিপলি কিছু আসে তা কিন্তু নয়। 31A, 31B, 31C। চলো এরপর হচ্ছে আমি দেখবো যেটা, সেটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ। এইবার দেখো, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ কি? রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ হচ্ছে জুডিশিয়াল রিভিউটা আর একবার, জুডিশিয়াল, ও আচ্ছা বলে দিয়েছি তো তখন, অ্যাকচুয়ালি মেসেজটা দেরিতে ঢুকছে। দেখো, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, এইখানে দেখো আর্টিকেল 32 বলছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ব্যাপারটা কি, রাইট টু রেমেডিজ ফর দ্য এনফোর্সমেন্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ অ্যান এগ্রিড পারসন। ঠিক আছে, কোনো একজন এগ্রিভড পারসন, সে যদি ফান্ডামেন্টাল রাইট তাকে যদি কোনোভাবে ভায়োলেট হচ্ছে, সে সোজা তার সেই ফান্ডামেন্টাল রাইটের এনফোর্সমেন্টের জন্য কোথায় চলে যেতে পারছে? হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে চলে যেতে পারছে। সেখান থেকে তাকে যে অধিকারটা দেওয়া হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, সেই অধিকারটা রয়েছে আর্টিকেল 32-তে। কারণ কোনো ব্যক্তির যদি ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হচ্ছে, সে, আমি আগের দিন ক্লাসে বলেছিলাম যে কোনো ব্যক্তির ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হচ্ছে মানে কিন্তু সে কোথায় যাবে? ডিরেক্টলি সুপ্রিম কোর্টে চলে যেতে পারে। ঠিক আছে, তো দেখো নেক্সট দেখো, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ ক্যান নট বি সাসপেন্ডেড এক্সেপ্ট এমার্জেন্সি। এমার্জেন্সি ছাড়া এটা সাসপেন্ডেড হবে না। আর এইখানে যে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর কল্ড দিস আর্টিকেল, এই জায়গাটা দেখো, যদি মানে বলে যে
কোন আর্টিকেলকে দ্য সোল অ্যান্ড হার্ট অফ দ্য কনস্টিটিউশন বলা হয় তখন কিন্তু আর্টিকেল 32 হবে। আমি তোমাদেরকে বলছি আর্টিকেল 32 হচ্ছে হার্ট অ্যান্ড, মানে যদি এই জায়গাটা দেখো যে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হচ্ছে, সেটা হচ্ছে আর্টিকেল 32। এটা কে বলছেন? ওটা বি আর আম্বেদকর। যদি এখানে প্রশ্ন করা হয় যে শিল্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাহলে কি হবে? শিল্ড বা প্রোটেক্টর যদি বলা হয় তাহলে সেটা হবে, আমি আগের দিন বলেছিলাম, আর্টিকেল 13, জুডিশিয়াল রিভিউ। ক্লিয়ার? নাইনটিন বুঝতে পারোনি মানে? 19 কোনটা? ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি জুডিশিয়াল রিভিউ আছে? কি বলছো? জুডিশিয়াল রিভিউ ইন্ডিয়ান কনস্টিটিউশনের চ্যাপ্টার? ইয়েস, আর্টিকেল 13। চলো এবার দেখো অ্যাকচুয়ালি রিটসটা কি সেটা আমাদেরকে জানতে হবে। রিটসটা কি? ঠিক আছে, রিটসটা কি? রিটস মানে লেখ জারি করা, সেই জিনিসটা কি? এই কনসেপ্টটা প্রথম আমরা ইংল্যান্ড থেকে পাই। এই কনসেপ্টটা যেটা নেওয়া হয়েছে ইংল্যান্ড থেকে। রিটস আর রিটেন অর্ডার ফ্রম হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট। রিট জারি করার ক্ষমতা কার কার রয়েছে? হাইকোর্টের হাতে রয়েছে, সুপ্রিম কোর্টের হাতে রয়েছে। বাট সাবঅর্ডিনেট কোর্টস বা লোকাল কোর্টস, সেগুলোর হাতে কি রিট তারা কি জারি করতে পারে? পারে না। হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের হাতে রিট জারি করার ক্ষমতা রয়েছে। হাইকোর্ট রিট জারি করতে পারছে কোন আর্টিকেলের মাধ্যমে? আর্টিকেল 226 এর মাধ্যমে। আর সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারছে আর্টিকেল 32 এর মাধ্যমে। এই দুটো জিনিস কিন্তু ভুলবে না কখনোই, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো জিনিস, মানে পরীক্ষায় যে কোনো একটা না একটা আসেই, সুতরাং এই দুটো জিনিসকে কিন্তু ভুলবে না। সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট দ্যাট কমেন্টস কনস্টিটিউশনাল রেমিডিজ এগেইনস্ট দ্য ভায়োলেশন। আবারও বলছি, এই একই জিনিস লেখা। যদি মৌলিক অধিকারকে ভায়োলেট করা হচ্ছে, সেক্ষেত্রে তার মানে বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কি করছে? এই লেখ জারি করছে। ঠিক আছে, আমার মৌলিক অধিকার যদি ভঙ্গ হয়, আমি চলে যাব, আমার মৌলিক অধিকারকে যদি ভায়োলেট করা হয়, আমি ডিরেক্টলি সুপ্রিম কোর্টে যেতে পারি। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তার এগেনস্টে গিয়ে আমার জন্য যে রেমিডিসটা দেবে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এক ধরনের লেখ বলতে পারো, প্রোটেকশন। ঠিক আছে, রেমিডিস এগেনস্ট দ্য ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস নর্মালি আমরা জানি আর্টিকেল 32 আর 226। এটা আমি যেটা বললাম, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটাকে কিন্তু মানে 5 স্টার দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে রিটস অ্যাকচুয়ালি কি ব্যাপারটা। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে দেখো, সুপ্রিম কোর্ট ক্যান ইস্যু রিটস অনলি ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস। সুপ্রিম কোর্ট শুধুমাত্র কি? সুপ্রিম কোর্ট শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটের যদি এনফোর্স হয়, তাহলেই সে কিন্তু রিট জারি করতে পারবে। তাহলে সুপ্রিম কোর্ট তখনই রিট জারি করতে পারবে যদি কারোর ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হচ্ছে, বা ফান্ডামেন্টাল রাইটের ভায়োলেশনের জন্য, অনলি অ্যান্ড অনলি। বাট হাইকোর্ট তখনই রিট ইস্যু করবে নট অনলি ফর এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইট এনফোর্সমেন্টের জন্য করবে, প্লাস কি করবে, অলসো ফর এনি আদার পারপাসেস, যে কোনো পারপাসের ক্ষেত্রে সে কিন্তু রিট জারি করতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে হায়ার কোর্টের যে বা হাইকোর্টের যে পাওয়ারটা, সেই পাওয়ারটা কিন্তু একটু বেশি rather than Supreme Court. Writ jurisdiction power of High Court আমরা যেটা বললাম কেন ওয়াইড, আর writ jurisdiction power of Supreme Court এটা কেন ন্যারো, কেন এটা বেশি আর কেন এটা সংকুচিত, এটা প্রসারিত, এটা সংকুচিত। ঠিক আছে, অর্থাৎ হাইকোর্ট শুধুমাত্র রিট জারি করতে পারে ফান্ডামেন্টাল রাইটের ওপর এমন নয়।
হাইকোর্ট ফান্ডামেন্টাল রাইটের ওপর রিট জারি করতে পারছে, প্লাস আরও অনেক কিছুর জন্য রিট জারি করতে পারে যে কোনো পারপাসে। বাট সুপ্রিম কোর্ট অনলি অ্যান্ড অনলি ফান্ডামেন্টাল রাইটের মানে এনফোর্সমেন্টের জন্যই কিন্তু সে রিট জারি করতে পারছে। সুতরাং সুপ্রিম কোর্টের যে এই রিট জারি করার ক্ষমতাটা হাইকোর্টের রিট জারি করার ক্ষমতার থেকে কিন্তু অনেকটা কম। ঠিক আছে, এবার দেখো, হাইকোর্ট ক্যান ইস্যু রিটস ফর অনলি স্টেটস। হাইকোর্টের যে রিট জারি করবে হাইকোর্ট, সেটা স্টেটের মধ্যে যে কোনো বিষয়ে হাইকোর্ট রিট জারি করতে পারে, সেই লিমিটেশনটা কিন্তু স্টেটের মধ্যে থাকবে। ঠিক আছে, স্টেটের বাইরে কিন্তু যাবে না, যেহেতু হাইকোর্ট। ঠিক আছে, এবার সুপ্রিম কোর্ট ক্যান ইস্যু দ্য রিটস ফর হোল কান্ট্রি। হোল কান্ট্রি সুপ্রিম কোর্ট সেন্টারের জন্য করবে, সেন্টার হোল কান্ট্রির জন্য যে বিষয়গুলো হাইকোর্ট নেবে না স্টেটের, সেই বিষয়গুলো চলে যাবে হচ্ছে সুপ্রিম কোর্টের হাতে। স্টেটের যে বিষয়গুলো অ্যাকচুয়ালি প্রথমে যে স্টেটের যে বিষয়গুলো সেগুলো যাবে কোথায়, যাবে হচ্ছে হাইকোর্টের কাছে। হাইকোর্ট হলো কিছু সেই বিষয়গুলো, স্টেটের কিছু বিষয় হয়তো হাইকোর্ট নিতে চাইলো না বা নিল না, সেক্ষেত্রে চলে যাবে এটা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে। কখনো কখনো স্টেটের কিছু কিছু বিষয় চলে যায়, সেই কারণে বলা হয় যে সুপ্রিম কোর্টের যে রিট ইস্যু করতে পারে তারা কিন্তু হোল কান্ট্রির জন্যই করতে পারে। বিফোর 1950 হাই কোর্ট অফ ক্যালকাটা, হাই কোর্ট অফ বম্বে অ্যান্ড হাই কোর্ট অফ ম্যাড্রাস হ্যাড পাওয়ার টু ইস্যু রিটস। বিফোর 1950 কি ছিল, ক্যালকাটা, বম্বে আর মাদ্রাজ এরাও কিন্তু এই হাইকোর্টগুলো কিন্তু রিট জারি করতে পারতো বিফোর 1950। ঠিক আছে, 1950-তে কি হলো, আমাদের সংবিধান কার্যকরী হলো। 1950 সংবিধান আমাদের এনফোর্স করা হচ্ছে, বা কি হচ্ছে, তোমাদের কেম ইনটু ফোর্স হচ্ছে। ঠিক আছে, আর অ্যাডপ্ট করা হচ্ছে 1949 আমরা জানি। চলো, তার মানে এটা আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি। এই জায়গা মানে দেখো, পরীক্ষায় যা প্রশ্ন দেখবে না তোমরা, এই জায়গা থেকে কিন্তু এই জিনিসটা যদি বুঝে যাও তাহলে কিন্তু মানে কোনো অসুবিধাই হবে না। ঠিক আছে, এই জায়গাটাই কিন্তু ইম্পর্টেন্ট। জাস্ট কেন সুপ্রিম কোর্টের পাওয়ার বেশি, কোথায় পাওয়ার বেশি, ঠিক আছে, এটাই বলা হচ্ছে এখানে। চল নেক্সট, ক্লিয়ার প্রত্যেকের? জুডিশিয়াল রিভিউ, এই কথাটা ম্যাম কোথাও কি উল্লেখ আছে? জুডিশিয়াল রিভিউ আর্টিকেল 13-এ বলা হচ্ছে। আর্টিকেল 13-এ তুমি আগের ক্লাস যদি দেখে থাকো তাহলে এই প্রশ্নটা করতে না, কিন্তু তুমি যদি দেখো আগের ক্লাস আর্টিকেল 13 আমি যখন পড়িয়েছি সেখানে জুডিশিয়াল রিভিউর কথা বলা হচ্ছে। ঠিক আছে, চলো এবার দেখো, রিটস তার মানে কখন জারি করতে হবে, কে জারি করবে, কার হাতে ক্ষমতা রয়েছে রিটস জারি করার, আর রিটস জিনিসটা কি সেটা আমরা ক্লিয়ার করে ফেললাম। এইবার রিটস কখন জারি করা হবে, কোথায় জারি করা হবে, আর কোথায় জারি করা হবে না, এই তিনটে জিনিস পড়ব। ঠিক আছে, প্রত্যেকটা টার্মগুলোকে খুব ভালো করে জানবে, কারণ এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। দেখো, এখান থেকে নর্মালি যদি কনসেপ্টটা জেনে ক্লিয়ার থাকে তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। ক্লিয়ার ক্লিয়ার, ওকে ফাইন, ঠিক আছে। চলো দেখো, হ্যাভিয়াস কর্পাস, এটার কথাটার মানে কি, বাংলা টার্মগুলো মানে খুব ডিফিকাল্ট, এগুলো মানে একটুখানি কঠিন, বাট তাও যারা বাংলা টার্ম জানতে চাইছো তাদের জন্য এটা। তো আমার মনে হয় যে এই বন্দি প্রত্যক্ষীকরণ, এইটার থেকে হ্যাভিয়াস কর্পাসটা, এই ওয়ার্ডটা ইজি ভেরি। নর্মালি এটা একটু ডিফিকাল্ট ওয়ার্ড, মানে চট করে বোঝা যায় না ব্যাপারটা কি। দেখো,
টু হ্যাভ দ্য বডি অফ, হেভিয়াস কর্পাস মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি অফ, ঠিক আছে, নিজেকে সশরীরে উপস্থাপন করা কোর্টের সামনে, সেটাই বোঝানো হচ্ছে। টু হ্যাভ দ্য বডি অফ, used to enforce the fundamental rights of individual liberty against unlawful detention, যেখানে আনলফুল ডিটেনশন হবে সেখানেই কিন্তু হেবিয়াস কর্পাস কি হবে, জারি করা হবে। কোনো ব্যক্তি, ধরো একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে বেআইনিভাবে আটক করেছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কোর্ট দেখবে তো যে কেন তাকে বেআইনিভাবে আটক করা হলো, তাই না? কোর্ট দেখবে তো যে কেন তাকে বেআইনিভাবে আটক করা হলো। এরকমও তো হতে পারে কি যে তার যাকে বেআইনিভাবে আটক করা হয়েছে তার ফ্যামিলি মেম্বার্সরা গিয়ে, মানে আত্মীয় স্বজন পরিজন, তারা গিয়ে কোর্টে বলছে যে আমাদের পরিবারে এনাকে বেআইনিভাবে ডিটেন করা হয়েছে, আটক করা হয়েছে, ঠিক আছে। কোর্ট তখন কি বলবে? কোর্ট বলবে, তখন কি করবে, যে আটক করেছে, ঠিক আছে, যে ডিটেন করছে আর যাকে ডিটেন করছে দুজনকে কি করতে হবে, সশরীরে কোর্টের কাছে উপস্থাপিত হতে হবে। তাহলে এই যে জিনিসটা, তাহলে আনলফুল ডিটেনশন যখনই হবে, বেআইনিভাবে যখন আটক হবে, তখনই এই রিটটা কাজ করবে। যদি বেআইনিভাবে না হয় তাহলে সেই রিটটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে। ওকে, চলো নেক্সট। ওয়ান পার্সন হু হ্যাজ অ্যারেস্টেড অ্যানাদার পার্সন টু ব্রিং, এটা বললাম, একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে কি করছে, আটক করছে, ঠিক আছে, তো তাকে সশরীরে উপস্থিত হতে হবে কোর্টের সামনে, ঠিক আছে। নেক্সট দেখো, সুপ্রিম কোর্ট অর হাই কোর্ট ক্যান ইস্যু দিস রিট अगेंस्ट বোথ। দেখো এই যে রিটটা, বন্দি প্রত্যক্ষীকরণ, এই রিটটা সুপ্রিম কোর্টও যেমন জারি করতে পারে তেমন ভাবে হাইকোর্টও জারি করতে পারে, কিন্তু এখানে প্রাইভেট আর পাবলিক দুজনার এগেনস্টেই কিন্তু জারি করতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কার এগেনস্টে জারি করবে আর কারা কারা করতে পারে সেটা কিন্তু ভালো করে দেখে নেবে। এবার কোথায় এটা জারি হবে না, এই লেখটা কোথায় জারি হবে না, যদি সেই ডিটেনশনটা লফুল হয়, মানে আইন অনুসারে যদি ডিটেনশনটা হয়, তাহলে সেখানে এই লেখটা জারি হবে না। আমি কি বললাম, যেখানে আনলফুল ডিটেনশন হবে, যেখানে বেআইনিভাবে কাউকে আটক করা হবে, তখন এই লেখ জারি করবে কোর্ট। কিন্তু যাকে আইনি ভাবেই যে দোষ করেছে তাকে আটক করা হয়েছে, কারণ ছিল তাই জন্য তাকে আটক করা হয়েছে, যে আটক করেছে আইনের রুল মেনেই করেছে এবং তার পেছনে নির্দিষ্ট রিজন আছে তাই জন্য তাকে আটক করেছে, তো সেখানে তো এই রিট জারি হবেই না, ঠিক আছে। when the proceeding is for contempt of legislature or a court, যদি কোনো কোর্ট বা লেজিসলেচারের ক্ষেত্রে কি হবে, ধরো মানে কোর্টের কথা ধরো অমান্য করলো, বা কোর্টের আইন ধরো অমান্য করলো, আইন অমান্য করে যদি কাউকে আটক করা হচ্ছে, তাহলে কোর্টের রুল থাকে, কোর্টের রুল থাকে বা লেজিসলেচার, ঠিক আছে, আইন অমান্য করে যদি তুমি কাউকে আটক করছো সেক্ষেত্রে কিন্তু এটা জারি হবে না, ঠিক আছে। আর ডিটেনশন ইজ বাই আ কম্পিটেন্ট কোর্ট কি, সেখানে কি বলা হচ্ছে, যদি কোনো কোর্ট কাউকে ডিটেন করে সেক্ষেত্রে এটা কিন্তু কাজ করবে না। যদি কোনো কোর্ট কাউকে ডিটেন করছে সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না, ঠিক আছে। কোনো ব্যক্তি যদি কাউকে আটক করছে তাহলে সেটা কাজ করবে, কিন্তু কোর্ট যদি কাউকে আটক করছে সেটা কাজ করবে না সেখানে। ইফ ডিটেনশন ইজ আউটসাইড দ্য জুরিসডিকশন অফ দ্য কোর্ট, যদি সেই আটকটা বা বন্দিটা, যদি সেই ডিটেনশনটা কোর্টের জুরিসডিকশনের বাইরে চলে যায়, যেখানে কোর্টের কোনো জুরিসডিকশনই থাকবে না, যেখানে কোর্ট রিভিউ করতে পারবে না, জুডিশিয়াল রিভিউ থাকবে না, যেখানে কোর্ট জুডিসডিকশন মানে কোনো রকম কিছু উপায় থাকবে না, তার বাইরে যদি চলে যায় তাহলে সেটা কিন্তু কাজ করবে না। কোর্টের জুরিসডিকশনের মধ্যে থাকতে হবে ইফ ডিটেনশন ইজ আউটসাইড দ্য জুরিসডিকশন অফ দ্য কোর্ট, ঠিক আছে। চলো, ক্লিয়ার
আচ্ছা, এখান থেকে না এই জিনিসটাই বোঝার, জাস্ট তোমাকে এর মানেটা দেখতে হবে যে অ্যাকচুয়ালি এর মানেটা কি। ঠিক আছে, এর মানেটা কি অ্যাকচুয়ালি, এর কথাটার মানেটা কি, বন্দি প্রত্যক্ষীকরণ মানেটা কি। ঠিক আছে, আচ্ছা, কে কোন কোর্ট করতে পারছে রিট ইস্যু, কাদের এগেনস্টে করতে পারছে, আর কোন ক্ষেত্রে এটা জারি হবে না, জাস্ট একটুখানি মাথায় রেখে দেওয়া। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ম্যান্ডামাস। ম্যান্ডামাস কথার মানে কি, পরমাদেশ। ঠিক আছে, ম্যান্ডামাস কথার মানে হচ্ছে পরমাদেশ, নির্দেশ দেওয়া, কাউকে কমান্ড করা। তো উই কমান্ড ইউজড বাই দ্য কোড অফ দ্য অর্ডার, মানে ধরো কি হচ্ছে, কোর্ট বলছে কোনো, ধরো কোনো একজন পাবলিক অফিসে বসে আছে, সে পাবলিক কোনো অফিসের বা সরকারি কর্মচারী হতে পারে, যাই হতে পারে, তাকে তো আইন মেনে কাজটা করতে হবে। একটা নির্দিষ্ট কোনো, সে যদি কোনো সাংবিধানিক কোনো ব্যক্তি হয়, সে ডেফিনেটলি তাকে সবকিছু রুল মেনে কাজটা করতে হবে। কিন্তু সে যদি রুল না মানে, বা সে ধরো কাজ করছে না, ঠিক আছে, কাজটাকে রেখে দিয়েছে, ফেলে রেখে দিয়েছে, তখন কিন্তু নির্দেশ দেওয়া হবে তাকে, কোর্ট নির্দেশ দেবে তাকে যে তুমি কাজটা করো, করতে তোমাকে তুমি বাধ্য, কাজটা তোমায় করতে হবে। এই যে নির্দেশ দেওয়া, তখনই নির্দেশ দেওয়া যখন একজন পাবলিক অফিস, দেখো এখানে কি জিনিসটা বলছে, দেখো অ্যাকচুয়ালি কিন্তু এটা শুধুমাত্র পাবলিক বডি বা পাবলিক কর্পোরেশন, ইন্টেরিয়র কোর্ট বা ট্রাইব্যুনাল বা গভর্নমেন্টের এগেনস্টে হবে। অর্থাৎ যেখানে সরকারের মানে বা সাংবিধানিক বডি থাকবে, বা সেখানে সরকারের বা যেখানে আইন রিলেটেড কিছু থাকবে, সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই বডিগুলো আমরা এখানে পাবো। ঠিক আছে, তো এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম যে একজন ব্যক্তি যদি সে কাজ না করে, তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো, ফেল টু পারফর্ম হিজ ডিউটি অর রিফিউজড টু ডু হিজ ডিউটি, সে যদি তার ডিউটিটা না করে, বা সে যদি ব্যর্থ হয়, বা সে কাজটাকে যদি ফেলে রাখে, বা কিছু বন্ধ করে রাখে, বা কিছু করে রাখে, তখন কিন্তু কমান্ড করবে কোর্ট, বলবে যে তুমি কাজটা করো, তোমাকে কাজটা করতে হবে। ঠিক আছে, এবার এই জিনিসটা কোথায় কোথায় হবে না। To enforce, it is not issued in the following cases. To enforce a contractual obligation, যেখানে কন্ট্রাকচুয়াল ব্যাপার স্যাপার থাকবে, সেই জিনিসগুলোতে হবে না। নর্মালি এই জিনিসগুলোতে হবে পাবলিক অফিস টফিস, পাবলিক সমস্ত মানে সরকারি বিষয়গুলোতে হবে, যেখানে কন্ট্রাকচুয়াল বিষয় থাকবে সেই জিনিসগুলোতে এখানে এগুলো হবে না। cannot be issued against a private individuals, কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়ালসের এগেনস্টে হবে না। একটা অফিস, একটা পাবলিক অফিস, একটা কর্পোরেশনকে যদি সেখানে কোনো মানে পাবলিক অফিস সে যদি কাজ না করে, সেক্ষেত্রে বলবে যে তুমি কাজটা করো। কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল, যেটা আমি দেখেছিলাম যে বন্দি প্রত্যক্ষীকরণে, যেখানে একজন ব্যক্তিকে আটক করা হচ্ছে, একজন ব্যক্তির বিরুদ্ধে কি করা হচ্ছে, রিট জারি করা হচ্ছে, যে আটক করছে একজন প্রাইভেট ইন্ডিভিজুয়াল সেখানে ছিল, আবার পাবলিকও ছিল। কিন্তু এখানে শুধু কোনো রকম ভাবে প্রাইভেট ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে কিন্তু রিট ইস্যু করা যাবে না। ইট ক্যান নট বি ইস্যুড এগেইনস্ট দ্য প্রেসিডেন্ট। এইটা কিন্তু প্রেসিডেন্ট, গভর্নর বা সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আমি এটা লিখে দিচ্ছি, আমি এটা শর্টে লিখেছি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক আছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তাদের বিরুদ্ধে কিন্তু রিট ইস্যু করা যাবে না। ওকে, দেখো কি বলছে 3 নাম্বারটা, কোনটা 3 নাম্বার, এটা, ইট ক্যানট বি ইস্যুড এগেইনস্ট, ইট ক্যান বি ইস্যুড পাবলিক বডি, পাবলিক বডি হতে হবে বা কোনো কর্পোরেশন হতে হবে, এমন কোনো পাবলিক অফিস রয়েছে যে অফিস ধরো কোনো কাজ করছে না, সেই অফিস মানে সেই কাজটা করছে না, যে কাজটা করা উচিত সেটা করছে না। ঠিক আছে, এক্ষেত্রে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে করা হচ্ছে না, একটা পাবলিক অফিস
বা একটা পাবলিক কর্পোরেশন হতে পারে, বা সেটা ট্রাইব্যুনাল হতে পারে, সেটা ইন্টেরিয়র কোর্ট হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, যে যা কিছু এইগুলো হতে পারে, বলা হচ্ছে যে তুমি কাজটা করতে ব্যর্থ, ঠিক আছে, তার মানে তোমাকে কাজটা করতে হবে। যে কাজটা যদি করতে তারা না করে, মানে তাহলে কোর্ট তাকে বলবে যে তুমি কাজটা করো, তুমি কাজটা করতে বাধ্য। এই যে নির্দেশ দিচ্ছে না, এই যে পরমাদেশ দিচ্ছে, কোর্ট বলছে কাজটা করো, এটাই হচ্ছে ম্যান্ডামাস। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট হচ্ছে প্রহিবিশন। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার প্রত্যেকের এই জায়গাটা? কন্ট্রাকচুয়াল অব্লিগেশন মানে কি? কন্ট্রাকচুয়াল যে 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 অফিসগুলো রয়েছে, মানে পাবলিক অফিসে, সরকারি অফিসে তো অনেক ধরনের থাকে, মানে যারা পার্মানেন্ট থাকে, আবার কন্ট্রাকচুয়াল বেসিসে যারা কাজ করে। বা কন্ট্রাকচুয়াল যে সমস্ত বিষয়গুলো থাকবে, কন্ট্রাকচুয়াল বিষয়গুলোকে কিন্তু ধরা হবে না, ঠিক আছে, তো সেই জায়গাগুলোকে এখানে বলা হচ্ছে, কারণ পাবলিক অফিসের মধ্যে কিন্তু কন্ট্রাকচুয়ালও থাকে। এটা কি প্রাইভেট কর্পোরেশনের বিরুদ্ধে ইস্যু করা যাবে? একদমই না, একদমই না, ঠিক আছে। ইয়েস, চুক্তি ভিত্তিক, চুক্তি ভিত্তিক। চলো এরপর হচ্ছে প্রহিবিশন। ঠিক আছে, প্রহিবিশন মানে কি? প্রহিবিশন মানে হচ্ছে প্রতিষেধ, ঠিক আছে, প্রতিষেধ। এবার দেখো এই জিনিসটা কি বোঝাচ্ছে, এবার দেখো, ঠিক আছে। লাস্টেরটা, আচ্ছা লাস্টেরটা কোনটা, লাস্টেরটা কোনটা? আচ্ছা দেখো, ইট ক্যানট বি ইস্যুড এগেইনস্ট দ্য প্রেসিডেন্ট, গভর্নর অ্যান্ড সিজেআই। মানে কোনো, তুমি এই ম্যান্ডামাসটা যে কোর্ট জারি করবে, এখানে কিন্তু কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে করা যাবে না, গভর্নরের বিরুদ্ধে করা যাবে না, বা সিজেআই এর বিরুদ্ধে করা যাবে না। এটা এক্সেপশনাল রয়েছে, এগুলো গভর্নমেন্ট বডি, ঠিক আছে। বাট একটা জিনিস দেখো, এই যে যেরকম এটা এক্সেপশন কাজ করছে, সেরকম ভাবে আমরা কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে এটা এক্সেপশন কাজ করছে, ঠিক আছে। কিন্তু এখানে কি বলা হচ্ছে যে পাবলিক বডি, কর্পোরেশন বা ট্রাইব্যুনাল বা গভর্নমেন্ট, এরাও তো গভর্নমেন্ট, ঠিক আছে, গভর্নমেন্টের পার্ট, তো ডেফিনেটলি এদের ক্ষেত্রে এক্সেপশন কাজ করছে, ঠিক আছে। তো আর প্রাইভেট ইন্ডিভিজুয়াল, তাদের বিরুদ্ধে এটা ইস্যু করা যাবে না, ঠিক আছে, এটাই বোঝানো হচ্ছে। একবার দুবার পড়বে, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তোমরা ক্লিয়ার করেছো? একটুখানি মেসেজ আসছে না আমার কাছে, একটুখানি বলবে। ক্লিয়ার, ওকে, চলো ঠিক আছে, দেখো ক্লিয়ার। এবার দেখো, প্রহিবিশন, প্রহিবিট করা হচ্ছে, নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, টু ফরবিড, ঠিক আছে। হায়ার কোর্ট, লোয়ার কোর্টকে বলছে তুমি তোমার এখতিয়ারের মধ্যে থাকো, এখতিয়ারের বাইরে যাবে না, যেতে পারবে না, তোমার যা কাজ করার তোমাকে এই গণ্ডির মধ্যেই করতে হবে, ঠিক আছে, তোমার যা কাজ করার তুমি এই গণ্ডির মধ্যেই করবে, তোমাকে এর বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে। এবার লোয়ার কোর্ট ধরো কোনো বেআইনি কাজ করছে, লোয়ার বেআইনি না, মানে ধরো এমন কাজ করছে যেটা লোয়ার কোর্টের করারই কথা নয়, সে তার মানে কি তার লিমিটটা ক্রস করে যাচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু প্রহিবিট করা হবে, মানে তার আগেই তাকে প্রহিবিট করা হচ্ছে। সে যখন কোনো দায়িত্ব নিচ্ছে,
সে যখন কোনো তার সীমানার বাইরে গিয়ে সে যখন কোনো দায়িত্ব নিচ্ছে, কাজটা করছে, তার আগে থেকেই বলে দেওয়া হচ্ছে যে তুমি তোমার গণ্ডির বাইরে গিয়ে কাজ করবে না, তোমার যেটা লিমিট সেই লিমিটের মধ্যে থাকো। দেখো জিনিসটা কি এবার বলছে, ইস্যুড বাই হায়ার কোর্ট টু লোয়ার কোর্ট, আর ট্রাইব্যুনালও বলতে পারো, একই জিনিস। লোয়ার কোর্ট, হায়ার কোর্ট, ট্রাইব্যুনাল যাই বলো না কেন, সেইখানে প্রত্যেকটা জায়গা সেটা হায়ার কোর্ট কি করছে, লোয়ার কোর্ট বা ট্রাইব্যুনালকে কি করছে, এটাকে ইস্যু করছে। প্রিভেন্ট দ্য লেটার ফ্রম এক্সিডিং ইটস জুরিসডিকশন অর ইউজারপিং, এটা কি বলছে, ইউজারপিং আ জুরিসডিকশন দ্যাট ইজ ডাজ নট পজেস। এই যে লাইনটা আছে, এই লাইনটার মাধ্যমে এটা কিন্তু ডিফিকাল্ট একটা লাইন। এখানে কি বলা হচ্ছে, মানে দেখো একটা যেটা জুরিসডিকশন হচ্ছে, আমি কি বলছি, এটা লোয়ার কোর্ট রয়েছে, এটা হায়ার কোর্ট রয়েছে। এবারে একটা লোয়ার কোর্ট যখন সেই কাজটা করছে, তার মামলার হওয়ার আগে, মামলার যে শুনানির হওয়ার আগেই তাকে কি করতে হচ্ছে, তাকে বলে দেওয়া হচ্ছে যে তুমি এই কাজটা করতে পারবে না। তাকে তার লিমিটেশনটা বুঝিয়ে দিচ্ছে, সে তার লিমিটটাকে কি করতে পারবে না, সে তার লিমিটটাকে এক্সিট করতে পারবে না, সে তার লিমিটটাকে কি করতে পারবে না, এক্সিট করতে পারবে না। ঠিক আছে, এবারে এখানে দেখো ক্যান বি ইস্যুড এগেনস্ট জুডিশিয়াল বা কোয়াসাই জুডিশিয়াল যাই বলো বিফোর দেয়ার জাজমেন্ট। ঠিক আছে, তাদের জাজমেন্টের বিরুদ্ধে। দেখো এই লাইনটা অতটাও মানে মানে খুব একটা যে ইয়ে আছে তা নয়, বাট তাও মনে রাখবে যে জুডিশিয়াল বা কোয়াসাই জুডিশিয়ালের মানে কি বলবো, বিচার ব্যবস্থা বলতে পারো সেক্ষেত্রে, আর অর্ধ বিচার ব্যবস্থা সেটাও বলতে পারো। তো সেক্ষেত্রে তাদের মানে এই জিনিসটা কিন্তু ইস্যু করা যেতে পারে তাদের বিরুদ্ধে। আর ক্যানট বি ইস্যুড এগেইনস্ট এইবার এই জায়গাটা দেখো, কোন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি যেগুলো রয়েছে তার বিরুদ্ধে কিন্তু এটাকে জারি করা যাবে না। বা সেটা লেজিসলেটিভ বডি হতে পারে, যেখানে আইন ব্যবস্থা হতে পারে, এটা কি শাসন ব্যবস্থা, এটা হচ্ছে শাসন ব্যবস্থা। ঠিক আছে, ভালো করে দেখো, এটা হচ্ছে শাসন ব্যবস্থা, এটা হচ্ছে আইন ব্যবস্থা। এই দুটো ব্যবস্থার বা প্রাইভেট ইন্ডিভিজুয়ালস বা বডিজ এগুলোর বিরুদ্ধে কিন্তু কি করা যাবে না, প্রহিবিশন করা, মানে এগুলোর বিরুদ্ধে কিন্তু এই রিটটা ইস্যু করা যাবে না। এই রিটটা ইস্যু করা তখনই যাবে যদি সেটা জুডিশিয়াল বা কোয়াসাই জুডিশিয়াল মানে জুডিশিয়ারির মধ্যে থেকেই থাকতে হবে। মানে হায়ার কোর্ট লোয়ার কোর্টকে বলবে বা ট্রাইব্যুনালকে বলবে তুমি তোমার লিমিট থেকে চলে যেও না, তুমি তোমার লিমিটের মধ্যে থাকো। ঠিক আছে, এই যে জুডিশিয়ারির বাইরে কিন্তু কিছু নেই। আর এইগুলোর তার মানে একটা জিনিস দেখো, প্রহিবিশন যখনই বলবে না, যখনই ভুলে যাবে যে প্রহিবিশনটা কি, তখনই মনে রাখবে যে নিষেধাজ্ঞা, প্রহিবিট করা মানে কি, একটা বলতে পারি আমরা নিষেধ করা। নিষেধ কে কাকে করবে, হায়ার কোর্ট লোয়ার কোর্টকে করবে আর বা ট্রাইব্যুনালকে করবে। এছাড়া কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বডি বা কোনো লেজিসলেটিভ বডি এদের বিরুদ্ধে করবে না। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সার্টিওরারি। ওকে, এই সার্টিওরারি কথাটার মানে কি, সার্টিওরারি কথাটার মানে হচ্ছে উৎপ্রেষণ। ঠিক আছে, উৎপ্রেষণ। এখানে কি বলছে, টু বি সার্টিফাইড। এইবার এইটা তোমরা যেটা রিলেট করো একটুখানি সার্টিওরারির সাথে কি বলবো, এই প্রহিবিশনের রিলেশনটা এবার আমি একটু বলবো। আচ্ছা, ওকে ঠিক আছে, দেখো একই জিনিস, ডিফারেন্সটা কি, সার্টিওরারি যে ডিফারেন্সটা সেটা হচ্ছে লোয়ার কোর্ট ধরো বা হাইকোর্ট ধরো একটা কাজ করলো যেটা ধরো আনলফুল বা বেআইনি কোনো কাজ করলো। ঠিক আছে, মানে বেআইনি কাজ করে ফেলেছে। ঠিক আছে, এবার এই যে কাজ মানে এমন কাজটা সে নিয়েছে যেটা কিন্তু জুরিসডিকশনের মধ্যেই পড়ে না। ঠিক আছে, মানে আমি কি বলতে চাইছি সেটা হচ্ছে দেখো একটুখানি, যে এই যে বিষয়ে কোনো রকম জুরিসডিকশনই নেই। মানে যদি তুমি দেখো এটা হায়ার কোর্ট হয়, হাইকোর্ট হচ্ছে, আর এটা সুপ্রিম কোর্ট হচ্ছে। বা আমি যেটা এইভাবে বলি, যদি লোয়ার কোর্ট, ঠিক আছে, এটা লোয়ার কোর্ট, এটা হায়ার কোর্ট।
এবার এই যে হায়ার কোর্ট লোয়ার কোর্ট যেটা ব্যাপারটা কি হচ্ছে, যে লোয়ার কোর্ট এমন কোনো কাজ করছে, বেআইনি কাজ করছে, মানে বেআইনি বলতে কি, মানে ধরো লোয়ার কোর্টের একটা বিষয়, এমন একটা বিষয় সে নিয়েছে যেটা কিন্তু ওর নেওয়ারই কথা নয়, তার মানে এই যে আমি একটু আগে রিলেট করতে বলছিলাম, ও ওর লিমিটের বাইরে চলে গেছে, এমন কোনো বিষয় নিয়েছে যেটা কিন্তু কোর্ট জুরিসডিকশনের মধ্যেই পড়ছে না, যেটা কিন্তু কোর্ট জুরিসডিকশনের মধ্যেই পড়ছে না, ঠিক আছে, তখন কিন্তু এই সার্টিওরারি রিটটা জারি হবে, তখন কিন্তু এই সার্টিওরারি রিটটা জারি হবে। কে জারি করবে? হায়ার কোর্ট লোয়ার কোর্টকে জারি করবে। ডিফারেন্সটা কিছু না, একটা জিনিস দেখো, অনেক সময় কি হয় আমাদের প্রহিবিশন আর সার্টিওরারির মধ্যে একটা গুলিয়ে যাওয়ার ব্যাপার থাকে, মানে একই জিনিস, জাস্ট ও আনলফুল কাজ করে ফেলেছে, আর প্রহিবিশনে ও কাজ করেনি, ওকে আগে থেকে বলা হচ্ছে তুমি তোমার লিমিটের বাইরে যেও না, এই কাজটা করো না, ঠিক আছে, এটাই হচ্ছে ডিফারেন্স, কিছুই না। ইস্যুড বাই হায়ার কোর্ট টু লোয়ার কোর্ট আর ট্রাইব্যুনাল either to transfer a case pending with the letter to itself or to, দেখো এই যে জিনিসটা আছে, এই জিনিসটা অনেক সময় কি হয় ঘেটে যাবে পড়িয়ে বোঝানোর জন্য, জাস্ট তোমরা এই জিনিসটাকে যদি মাথায় রাখতে পারো, আর এই ব্যাপারটাকে আর দরকার নেই, জাস্ট নোটের জন্য আমি এটাকে দিয়েছি। Before 1991, it used to be issued only against judicial বা quasi judicial, এগুলোর এগেনস্টে কি করা যাবে, ইস্যু করা যেতে পারে, যেত। আফটার 1991 শুধুমাত্র এই দেখো, ইট ইজ ইস্যুড এগেনস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির বিরুদ্ধেও কিন্তু রিট জারি করা যাচ্ছে, সেটা কি সার্টিওরারি, ওকে। ক্যানট বি ইস্যুড এগেনস্ট লেজিসলেটিভ বডি, এখানে একটা প্রশ্ন আসে যে এমন কি রিট যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির বিরুদ্ধে ইস্যু করা যায় কিন্তু লেজিসলেটিভের বিরুদ্ধে ইস্যু করা যায় না, সেটাই হচ্ছে সার্টিওরারি, ওকে। আচ্ছা চলো নেক্সট কি, নেক্সট হচ্ছে কোয়া ওয়ারেন্টো। ঠিক আছে, এবার দেখো এটা কি, এটা মানে হচ্ছে অধিকার পৃচ্ছা, অধিকার পৃচ্ছা। তুমি একটা মানে কি বলবো, তুমি একটা অফিস হোল্ড করছো, পাবলিক অফিস হোল্ড করছো, বা তুমি একটা কোনো কনস্টিটিউশনাল বডি কোনো কিছু রয়েছো, বা তুমি সাংবিধানিক কোনো ক্ষমতায় রয়েছো, যাই রয়েছো, যেভাবেই রয়েছো, কোর্ট তোমায় প্রশ্ন করতে পারে, বা ধরো তুমি কোনো সাংবিধানিক কোনো বডির সেই পদে যেতে চাইছো বা যাই করতে চাইছো, তোমাকে প্রশ্ন করা হবে যে তুমি কেন যাবে, ঠিক আছে, বা তুমি একটা পাবলিক অফিসে যখন আছো তখন তোমাকে জিজ্ঞাসাবাদ, সেটা যদি কনস্টিটিউশনাল হয়, সাংবিধানিক বডি হয়, যাই হয়, তোমাকে জিজ্ঞাসা করা হবে যে এটা আদেও কতটা মানে লিগাল, এটা কি লিগাল না লিগাল নয়, ঠিক আছে, বা এটা কতটা লিগাল, মানে কি এখানে তোমাকে প্রশ্ন করা হবে তুমি যে অধিকারে রয়েছো, অধিকার পৃচ্ছা কোন অধিকারে রয়েছো, তুমি যে অধিকারটায় যে রয়েছো সেটা কোন অধিকারে রয়েছো, ঠিক আছে, বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট, ঠিক আছে, কোন কর্তৃপক্ষের দ্বারা তুমি রয়েছো, ঠিক আছে। সুপ্রিম কোর্ট or high court issued writ to inquire into the legality to claim a person to be a public office. This writ can be issued, এই জায়গাটা দেখো যে এই যে রিটটা ইস্যু করা হয় সাবস্টেন্টিভ পাবলিক অফিসে, এই যে পাবলিক অফিসের ক্ষেত্রে, মানে পাবলিক একটা অফিস অফ আ পার্মানেন্ট ক্যারেক্টার ক্রিয়েটেড বাই আ স্ট্যাটিউট অর বাই কনস্টিটিউশন, মানে একটা স্ট্যাটিউটারি বডি হতে পারে, সেই স্ট্যাটিউটারি বডি বা কনস্টিটিউশনাল যে বডি, যেটা আমি বলেছিলাম তোমাদেরকে যে কনস্টিটিউশনাল যে স্ট্যাটিউটারি বডি কোনগুলো, যেগুলো লয়ের মাধ্যমে যে বডিগুলো আসে, সেগুলো অ্যাক্টের মাধ্যমে যে বডিগুলো আসে সেগুলো স্ট্যাটিউটারি বডি, সেইগুলোর দ্বারা যে ক্যারেক্টারগুলো থাকে পাবলিক অফিসে যারা থাকে, এটাই হচ্ছে তাদের জন্য কিন্তু ইস্যু করা হচ্ছে। পাবলিক অফিস শুধু হলে হবে না, ঠিক আছে, ম্যান্ডামাসে আমরা আবার দেখেছিলাম পাবলিক অফিস, যেখানে পাবলিক কি বলবো পাবলিক অফিস হলে হবে না, এখানে কি হবে, এখানে পাবলিক অফিসে একটা স্ট্যাটিউট বা একটা কনস্টিটিউশনাল মানে ক্যারেক্টার থাকতে হবে তার,
ঠিক আছে, সেই রকম লোকজনের ক্ষেত্রে কিন্তু এটা ইস্যু করা যাবে। cannot be issued against the private or ministerial office, মিনিস্ট্রিয়াল অফিস বা প্রাইভেটের বিরুদ্ধে এটা করা যাবে না। এই জিনিসগুলো যেগুলো আছে না, এতগুলো যে মানে কি বলবো, এই যে তোমাদের 5 রিডস রয়েছে, এই রিডসগুলোকে প্রথমবার যখন জিনিসগুলো করবে না, একটু গুলিয়ে যাবে, মনে হবে যে কার বিরুদ্ধে কি হচ্ছে, কে কোথায় রিড জারি করছে, কোনটার মধ্যে এটার সাথে ওটা, এটার সাথে ওটা গুলিয়ে যাবে। বাট যদি তুমি এই জিনিসগুলোর মানে একটুখানি যদি বাংলাটা জেনে দেখো, অধিকার, অধিকার পৃচ্ছা, যখনই তোমার মাথায় আসবে যে কোয়ারেন্টো মানে কি, অধিকার পৃচ্ছা মানে সে কোন অধিকারে আছে, আমি এই জিনিসটা ভাববো, তার মানে তুমি জিনিসটা বুঝতে পারবে যে ও সে কোন অধিকারে আছে, কি জন্য আছে এই জিনিসটা, তখন তোমাকে এর সাথে রিলেট করে করে পড়তে হবে এরকম ভাবে। যদি বলে ম্যান্ডামাস, ম্যান্ডামাস পরম আদেশ, কে আদেশ দিচ্ছে, কাকে আদেশ দিচ্ছে, বাংলা টার্মগুলোকে জেনে রাখতে হবে। প্রথম প্রথম যারা পড়বে একটুখানি অসুবিধা হবে, বাট এই রিডগুলোর ইন ডেপথ গিয়ে খুব একটা পড়ার দরকার হয় না, আমাদেরকে নর্মাল যেটুকু লাগে সেটুকু কিন্তু পড়তে হয়। এরপর যদি কারোর কোনো অসুবিধা থাকে, আমি যখন এমসিকিউ করাবো সেই জিনিসগুলোর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওকে, গোলানো দেখো এই জিনিসগুলো একটু গোলাবে, কিছু করার নেই, ঠিক আছে, মানে একটু সিম্পল জিনিস, যতই যাই হোক এগুলো একটু গোলাবে আর কি, আর কি, যাই হোক। তোমরা একটু দেখো, এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে, জাস্ট আমি, তোমরা একটু ফার্স্ট, একটু লেট হয়ে গেছে, তাও আমি কোয়েশ্চেনগুলোকে তোমরা একটু প্লিজ আনসার করো, ইটস ভেরি ইজি একদম, যেহেতু এমসিকিউ থেকে আমরা অনেকদিন করিনি সেহেতু আমরা একটু করব এটা। হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন মেনশন অ্যাবাউট দ্য ফান্ডামেন্টাল রাইট, কোন পার্টে রয়েছে ফান্ডামেন্টাল রাইট, তাড়াতাড়ি আনসার করবে। পার্ট 3, পার্ট 3। আচ্ছা, যাদের যাদের যা কোয়ারি আছে রিডগুলো নিয়ে, সেরকম হলে আমি আবার কালকে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওয়াসাই সার্টিওরারি কি বললাম আবার, দেখো, ঠিক আছে, রিড নিয়ে যদি তাদের কোনো সমস্যা থাকছে তা আমি আবার কালকে, অসুবিধা যেগুলো যে জায়গাগুলোতে সমস্যা হচ্ছে আবার আমি ক্লিয়ার করে দেবো নেক্সট দিন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সৌরভ, অপর্ণা, হেলাল, ইন্দ্রজিৎ, রিয়া, কৌশানী, শ্রেয়সী, শর্মিষ্ঠা, কেয়া, আজহার, সাবির, সুচেতা, সুহিতা, ওকে, ভেরি গুড। চলো, হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস আর প্রেজেন্টেড ইন দ্য কনস্টিটিউশন, presented in the constitution? To side, okay, ওকে, এটা সবাই পারবে, কারোর গোলাবে না, ঠিক আছে, এটা তো সবাই পারবে। 6 ফান্ডামেন্টাল রাইট, এই কোয়েশ্চেনটাকে যদি এরকম হতো, প্রেজেন্টটাকে কেটে দিল আর এই আর্টটাকে ওয়্যার করে দিল, তাহলে কি হবে? 7 হবে, আগে 7 ছিল, তখন কিন্তু 7 হবে, ঠিক আছে, জাস্ট কোয়েশ্চেনটাকে বুঝতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। হু ইজ নোন অ্যাজ গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, এই কোয়েশ্চেনটা আমি আগেও করিয়েছি, কনস্টিটিউশনের গার্ডিয়ান কাকে বলা হচ্ছে? নাম্বার 3 বলো। ওকে, সবাই আনসার দিয়েছো, সুপ্রিম কোর্ট ইজ দ্য কারেক্ট আনসার, সুপ্রিম কোর্টকে বলা হয়। হুইচ পার্ট ইজ কল্ড
ম্যাগনা কার্টা অফ দ্য কনস্টিটিউশন, ভেরি ইজি। 4 নাম্বার, চার নাম্বারের আনসার। ওকে, সবাই আনসার করেছো, 4 নাম্বারের আনসার প্রত্যেকের রাইট। ইন্দ্রজিৎ, সৌরভ, আচ্ছা, দিক থেকে পায়েল, বিজয়, প্রগতি, ঠিক আছে চলো, এটা সবাই পারবে, এটা সিম্পল জিনিস। ম্যাগনা কার্টা কাকে বলা হচ্ছে? পার্ট 3 কে বলা হচ্ছে। চলো আজকের লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে হুইচ অ্যামং দ্য আর্টিকেলস রিলেটেড টু দ্য ফান্ডামেন্টাল রাইট। একদম ইজি কোয়েশ্চেন আজকে রয়েছে, আজকে কোনো গুগলি নেই, ঠিক আছে? কোন আর্টিকেলটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে? 5 নাম্বারের আনসার দাও। সবাই পারবে, এটা ভেরি ইজি। ওকে, ঠিক আছে, প্রত্যেকে আনসার কারেক্ট করছো। আর্টিকেল 12 to 35, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি, অলরেডি 9:45 হয়ে গেছে, সরি 8:45 হয়ে গেছে, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সো মাচ সকলকে, ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি, আমাদের সাথে আবার দেখা হবে আমার স্যাটারডেতে, ঠিক আছে, 7:30 PM চলো, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড নাইট, থ্যাংক ইউ।